শঙ্করের জন্ম সংক্রান্ত অলৌকিক ঘটনাবলীর বিবরণে আমরা প্রবেশ করব না। শুধু এইটুকু বলাই যথেষ্ট যে তিনি ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। 5 বছর বয়সে পৌঁছালে পিতামাতা তাঁর শিক্ষক বিষয়ে চিন্তা করতে থাকলেন। হিন্দুদের মধ্যে এটি একটি রীতি যে শিশুদের 5 বছর বয়সেই বিদ্যালয়ে পাঠানো হয়, তবে তার আগে তাদের বিদ্যারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষিত করা হয়। বাস্তবিক হিন্দুদের জীবন, ধর্ম ও ঈশ্বরের সঙ্গে এত গভীর ও অবিচ্ছিন্নভাবে যুক্ত যে কোনো কাজই তারা কোনো ধর্মীয় আচার ছাড়া করে না। এই কারণেই তাদের জীবনে এত বেশি সংস্কার ও আচার অনুষ্ঠান দেখা যায়, যা অন্য কোথাও সচরাচর চোখে পড়ে না। হিন্দুদের প্রতিটি সংস্কারেরই গভীর তাৎপর্য রয়েছে। প্রতিটি সংস্কার জীবনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত করে। প্রাচীন ভারতের ঋষিরা আধ্যাত্মিক শক্তির আলোয় উপলব্ধি করেছিলেন মানব জীবন কেবল ইন্দ্রিয় সুভোগের জন্য সৃষ্ট হয়নি, বরং এর একটি উচ্চতর লক্ষ্য রয়েছে। তারা দেখেছিলেন যেসব ইন্দ্রিয় ভোগের প্রতি মানুষ আসক্ত হয় এবং তার জন্য চেষ্টা করে, সেগুলি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য সমস্ত প্রাণীর মধ্যে সমভাবে রয়েছে। পৃথিবীর সব প্রাণী আহার করে, নিদ্রা যায়, সন্তান জন্ম দেয়, সুখ দুঃখ অনুভব করে এবং ভয় পায়, ঠিক মানুষের মতোই। এই দিক থেকে মানুষ ও অন্য সকল প্রাণীর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, কিন্তু শুধুমাত্র মানুষেরই রয়েছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা, নিজের প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করার শক্তি। ইচ্ছা থাকলে তাদের উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করার সামর্থ্য এবং বিবেকবোধ ও দৃঢ় সংকল্প নিয়ে সেই পথে চলার ক্ষমতা, যার মাধ্যমে মানুষ নিজেকে মুক্ত করতে পারে। সকল বন্ধন থেকে মুক্ত হয়ে মানুষ তার প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে পারে। এই আপেক্ষিক জগতে সকল দ্বৈতভাবে ঊর্ধ্বে উঠে জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ করতে পারে। এটি কেবল মানুষের পক্ষেই সম্ভব। তাই মানুষের উচিত এই মহৎ লক্ষ্য অর্জনের জন্য অন্তত চেষ্টা করা, নিজের প্রবৃত্তির দাস হয়ে সারা জীবন তার নির্দেশ অনুসারে চলা এবং উন্নতির সুযোগ থাকা সত্ত্বেও এভাবে নিজেকে পশু স্তরে নামিয়ে আনা উচিত নয়। প্রাচীন ভারতের ঋষিরা এই সত্য উপলব্ধি করেছিলেন এবং নিজেদের জীবনে তা বাস্তবায়িত করেছিলেন। মানুষ যাতে সমস্ত প্রবৃত্তি থেকে মুক্তি লাভ করে এবং এই জীবনে সেগুলির উপর প্রভুত্ব অর্জন করতে পারে, সেই উদ্দেশ্যে তারা মানব জীবনকে 4টি ভাগে বিভক্ত করার নির্দেশ দিয়েছিলেন: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। প্রত্যেক পর্যায়ে নির্দিষ্ট কর্তব্য পালনের কথা বলা হয়েছিল। জীবনের প্রথম পর্যায় ব্রহ্মচর্য পালন। এখানে ব্রহ্ম বলতে বেদ বা শাস্ত্রকে বোঝায়, আর চর এর অর্থ অনুসরণ করা, অর্থাৎ ধর্মভাবে ছাত্র জীবন যাপন করা। আমরা সবাই জানি শৈশবের শিক্ষাগ্রহণ সবচেয়ে ফলপ্রসূ। এই সময় মন থাকে নির্মল, কোনো কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত এবং যতটা সম্ভব জানার জন্য আগ্রহী। সেই সময় মনের উপর যে ছাপ পড়ে তা সারা জীবন থাকে। তাই শাস্ত্রের উদ্দেশ্য হলো শিশুদের কোমল মনে সেই সমস্ত সত্য ও নৈতিক শিক্ষার বীজ বপন করা, যা তাদের ভবিষ্যৎ জীবনে সহায়ক হবে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের গুরু দিয়ে বাস করতে হতো, সর্বদা তাঁর সান্নিধ্যে থাকতে হতো, যাতে গুরুর জীবনাদর্শ দেখে তারা সঠিকভাবে জীবনযাপন করতে শেখে এবং নিজেদের চরিত্র গঠন করতে পারে। যখন তারা যথেষ্ট পরিণত হতো, জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে সুপণ্ডিত হয়ে উঠত এবং স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম হতো, তখন গৃহে প্রত্যাবর্তন করত। এরপর আপন রুচি ও সামর্থ্য অনুযায়ী কোনো উপযোগী পেশায় নিযুক্ত হয়ে ছাত্র জীবনে অর্জিত আদর্শগুলি বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করত। শঙ্কর জীবনে সেই পর্যায়ে পৌঁছালেন যা ব্রহ্মচর্যের জন্য উপযুক্ত বলে বিবেচিত। তার পিতা নিজেও এই সৌভাগ্য লাভ করেছিলেন। তার প্রিয় পুত্রকে এই পর্যায়ে প্রবেশ করাতে বিলম্ব করলেন না। এক শুভ দিনে তিনি উপনয়ন সম্পন্ন করিয়ে পুত্রকে এক যোগ্য শিক্ষকের আশ্রমে নিয়ে গিয়ে
তাঁর তত্ত্বাবধানে অর্পণ করলেন। শৈশব থেকেই শঙ্করের মধ্যে মহত্ব ও প্রতিভার লক্ষণ প্রকাশ পেয়েছিল। তিনি শিক্ষকের কাছ থেকে বিভিন্ন শাস্ত্র ও তার শাখাগুলি অধ্যয়ন করতে শুরু করলেন। অদ্ভুত স্মৃতিশক্তি ও মেধার বলে তিনি অতি অল্প সময়ের মধ্যে সেগুলিতে সম্পূর্ণ পারদর্শিতা অর্জন করলেন। সংক্ষেপে বলতে গেলে অচিরেই তিনি জ্ঞানের সকল শাখার অধিকারী হয়ে উঠলেন। বিপুল প্রতিভার অধিকারী হিসেবে তার নাম ও খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ল। দেশের নানা প্রান্ত থেকে বিদ্বজন তাকে দেখতে আসতেন। তার নম্র আচরণ ও সরল জীবনযাত্রায় তারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তার বিপুল পাণ্ডিত্য, তীক্ষ্ণ অনুধাবন শক্তি ও অপূর্ব বিশ্লেষণী দক্ষতায় মুগ্ধ হয়ে ফিরে যেতেন। এমনটি তারা আর কোথাও দেখেননি। শঙ্কর শাস্ত্রের এক বিশিষ্ট ব্যাখ্যাতা হিসেবে যখন সুপরিচিত হয়ে উঠলেন, তখন একদিন তার পিতা তাকে দেখতে এলেন। পুত্রের চরিত্র ও জ্ঞানের অসামান্য প্রকাশ থেকে তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং শিক্ষকের কাছে জানতে চাইলেন তিনি কি পুত্রকে বাড়ি নিয়ে যেতে পারেন। শিক্ষক এমন এক ছাত্রকে পেয়ে তো গর্বিত ছিলেন এবং নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ করতেন। তাই তাকে বিদায় দিতে দুঃখ পেলেও সম্মতি দিলেন। তিনি শঙ্করকে আশীর্বাদ করে বললেন যেন বেদ অধ্যয়ন অব্যাহত থাকে এবং নিজের মতো করে শিক্ষার্থীদের কাছে তার ব্যাখ্যা চলতে থাকে। শঙ্কর 5 বছর গুরু গিয়ে বাস করে মাত্র 10 বছর বয়সে শিক্ষা জগতে এক আধিকারিক পুরুষ হয়ে ওঠেন। তিনি শুধু দুর্ভ গ্রন্থগুলি পড়ে আত্মস্থল করেননি, বরং সেগুলি নিয়ে সহজভাবে আলোচনা করেছেন এবং অন্যদের সুবিধার্থে ভাষ্য রচনা করেছেন। তাঁর তর্ক শক্তি ও যুক্তি প্রদর্শনের পদ্ধতি ছিল অনন্য। কোনো বিষয়কে তিনি সম্পূর্ণরূপে স্পষ্ট ও সর্বজনের কাছে সমাদিত না করতে পারা পর্যন্ত ছাড়তেন না। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষকের কাছ থেকে বিদায় নিয়ে শঙ্কর গিয়ে প্রত্যাবর্তন করলেন। তার মা দীর্ঘদিন পরে আকুল হৃদয়ে অপেক্ষা করছিলেন এত অল্প বয়সে খ্যাতি অর্জন করা তার একমাত্র সন্তানকে দেখার জন্য। মায়ের সঙ্গে সাক্ষাৎ করে শঙ্কর আনন্দিত হলেন এবং ভক্তি ভরে তাঁর চরণে প্রণাম করলেন। তিনি এরপর পিতৃগৃহে বাস করতে লাগলেন। কিন্তু একজন শিক্ষক হিসেবে যিনি শাস্ত্রের অত্যন্ত দুরূহ অংশগুলিও ব্যাখ্যা করতে সক্ষম, দূর দূরান্ত থেকে আগত বিদ্বান ও বিশিষ্টজনদের সঙ্গে তার সখ্যতা স্থাপিত হলো। মানুষ দলে দলে তার কাছে আসতে শুরু করলো। তিনি অক্লান্তভাবে আনন্দের সঙ্গে শিক্ষা দিতে লাগলেন। এইভাবে তিনি জ্ঞানের সকল শাখায় বহু ছাত্রকে শিক্ষিত করে তুললেন। সমাজে তার অবস্থান আরো উন্নত ও প্রভাবশালী হয়ে উঠল। বাস্তবিক অর্থে তখন শঙ্করের জীবনে এমন সব কিছুই ছিল যা একজন মানুষকে সুখী করতে পারে। অর্থ, সম্মান, খ্যাতি, বন্ধু, সুস্বাস্থ্য, শিক্ষা, চরিত্র সবই তার ছিল। কিন্তু এত কিছু পরেও শঙ্কর অন্তরে তৃপ্তি অনুভব করতে পারলেন না। পরবর্তী উদ্বোধনে পরবর্তী মাসে এই শেষাংশ পাঠ করব। সমাপ্ত।